প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং কুইক রেন্টালে দায় মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন হেলেন লাফেভ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এর আগে গত 14 আগস্ট হেলেন লাফেভ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং 25 আগস্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক সেনা সদস্য হিসেবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান। বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। সুশাসন প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক উল্লেখ করে তা দ্রুত পরিবর্তনের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, চলতি কিংবা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতে প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দিয়েছেন জানিয়ে জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যতদিন রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, ওগুলো কাউন্ট করে পড়ায়, কিন্তু কাউন্ট করতে আপনি জানেন না। আপনার হয়তো মানে এত খারাপ অবস্থাতে মুখোশ বেঁধে কেমিক্যাল ইসে করে ওরা করতে আপনার বাইরে থেকে মনে খুব সোজা আছে গুনতে গুনতে। আমি আমার সময় প্রায় 40-50 ইয়াং ছেলেকে বগুড়াতে এমপ্লয় করছি, তোমরা গুনো বসে বসে। অথবা এটা করে ওটা করবে, বা এটা আমার সিকিউরিটি প্রিন্টিং প্রিন্ট করতে হয়। তো এগুলো করবে, গভর্নর আসবে, দরকার আমি জিজ্ঞেস করবো। আগামী 7 দিনের মধ্যে সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফর্ম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সচিব আরও বলেন, উপদেষ্টাদেরও সম্পদের হিসাব দিতে হবে। জানান, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। যারা সম্পদের হিসেব দেবেন না তাদেরকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। এ সময় যে সম্পদের হিসাব দেবে না তাকে খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি। এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে যেটা করব সেটা হলো কমিটির ফরমেশনের রিপোর্ট, যেটা আমরা চাচ্ছি যে ফর্মটা কি হবে। ফর্মটা তো একটু আগেই বললাম, এনবিআর 10B ফর একটা, দুদকের 5 রকম ফর্ম আছে, মানুষ তো কনফিউজড হয়ে যাবে।
সিম্পল সিম্পলিফাই করে, এবং আমরা যেটা করতে চাই টু বি ফ্র্যাঙ্ক বাংলায় করে দেব। ভাড়াভিত্তিক বা কুইক রেন্টাল হিসেবে পরিচিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না, এমন দায়মুক্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী এই রিটটি দায়ের করেন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী অ্যাডভোকেট শাহদিন মালিক। রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 18 মন্ত্রী এবং 8 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এই নির্দেশ দেন। এর আগে আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আলাদা 2 আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী মন্ত্রিসভার 18 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। সাবেক সংসদ সদস্যের মধ্যে আছেন কাজী নাবিল আহমেদ, শহীদুল ইসলাম বকুল, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন। অর্থ পাচারের জন্য শেখ হাসিনা দেশে বড় বড় মেগা প্রজেক্ট করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি। সৈয়দ নওশাদের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। আয়োজনের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিভিন্ন মেগা প্রকল্পের নামে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করেছে। যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে। সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। আওয়ামী লীগ সরকারের প্রতি অভিযোগের তীর ছুড়ে দিয়ে রিজভী বলেন, গণমাধ্যমকেও জোর করে নিজেদের করে নিয়েছিল সরকার। এছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হাজারো ছাত্র জনতাকে নির্দ্বিধায় গুলি করার অনুমতি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তোমরা কাজ করে যাও, গুলি চালাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে প্রোটেকশন দেব। তাই এই দুর্বৃত্ত পীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। রিজভী বলেন, বিএনপি আন্দোলন করলেও শেখ হাসিনার ভয়ে তার কাছে আত্মসমর্পণ করিনি। আমরা আন্দোলনের কর্মসূচি পালন করেছি, আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার ভয়ে আমরা আবার তার কাছে আত্মসমর্পণ করিনি, বরং শেখ হাসিনা আমাদেরকে জেলে পুরেছে, শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে। শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করলেও দলটি আন্দোলন থেকে পিছপা হয়নি বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আবার কারাগার থেকে সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা। আমাদের কণ্ঠকে আমরা উচ্চ কণ্ঠ করেছি।
কুমিল্লার লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। গত 31শে আগস্ট লাকসাম পৌর শহরের ও লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পানিবন্দী অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি। এ সময় ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক ৩ সংসদ সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার সহ ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আহমেদের ভাই হাফিজ আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক নির্জন মিত্র মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মোশাহিদ আহমেদ। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ উল্লেখিত আসামিদের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ব্রাহ্মণবাড়িয়ায় আতিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গুমের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবাইদুল মুক্তাদির চৌধুরী সহ ১০ জনের নামে মামলা হয়েছে। আজ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন ওই বিএনপি কর্মীর স্ত্রী নাসিমা ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন। মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ১৩ অক্টোবর জমি নিয়ে বিরোধের জেরে আতিকুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়। এই গুমের অভিযোগে সাবেক গণপূর্ত মন্ত্রী মুক্তাদিরের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি হত্যা মামলা সহ ৫টি মামলা হয়েছে। রংপুরের মৃত্যুর ৪৪ দিন পর আদালতের নির্দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত সাজ্জাদ হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফের উপস্থিতিতে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে নিহত সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ ৫৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। আমাকে পাঠানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরথাল করে এরপরে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করবো। এটুকুই ছিল বলা। দ্বিতীয় প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু হয়। কোতোয়ালি থানার মামলা নম্বর ১৪। উক্ত মামলার ভিকটিম মৃত সাজ্জাদ হোসেন এর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে লাশ উত্তোলন করা হলো এবং ময়নাতদন্ত শেষে লাশ মরদেহ থেকে সমাধি করা হবে। ঝিনাইদহের মহেশপুরে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টার শেলটি ধ্বংস করা হয়েছে। দুপুরে মহেশপুর থানা পুলিশ ও ৫৮ বিজিবির উপস্থিতিতে উপজেলার সীমান্তবর্তী শ্যামকুর ইউনিয়নের লড়াইঘাট গ্রামে এ মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। বেনিপুর বিওপি ক্যাম্পে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর ঢাকা থেকে কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিটের ৭ সদস্য এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। এর আগে গত ৩১শে আগস্ট উপজেলার সীমান্তবর্তী লড়াইঘাট গ্রামের মাঠে কৃষক নাজু হোসেনের শিমক্ষেত থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। যাচ্ছি খেলার সংবাদে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছেন পেসার নাহিদ রানা। দ্রুতগতির বল করে নতুন রেকর্ড গড়েছেন তিনি। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করেছেন রানা। এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই ডানহাতি পেসার।
এর আগে কোনো বাংলাদেশি বোলার ছুঁতে পারেননি 150-এর কোটা। সর্বোচ্চ 149.5 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন রুবেল হোসেন। আগামী অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে। সবশেষ চ্যাম্পিয়নশিপে নেপালকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে সাবিনা খাতুনরা। আজ এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে। এবারের আসরে এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান ও ভারত। অন্যদিকে বি গ্রুপে রয়েছে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। আগামী 17 অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। 20 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। 23 অক্টোবর ভারতের মুখোমুখি হবেন সাবিনা মারিয়ারা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। বিটিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং কুইক রেন্টালে দায় মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনি আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।